দেখে নিই। বাফার কি জিনিস বলো তো? বাফার, তোমাদেরকে বাফারের ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়, তো বাফারের ডেফিনেশন বলো। এটা হলো উইক অ্যাসিড আর ওটার কনজুগেট বেস, যেটা পিএইচ এর ডেভিয়েশনকে প্রিভেন্ট করে যখন মডারেট অ্যামাউন্ট কোনো অ্যাসিড বা বেস যোগ করা হয় সলিউশনে। বাফারের কম্পোনেন্ট কয়টা বলো? বাফারের কয়টা কম্পোনেন্ট? তোমাদের এই প্রশ্নটা করা ম্যাম হয় যে দুইটা, উইক অ্যাসিড আর সেটার কনজুগেট বেস। অন্যরাও একটু রেসপন্স করো। বাফারের কয়টা কম্পোনেন্ট বলো? যারা ম্যাম দুইটা কম্পোনেন্ট থাকে। হ্যাঁ, ম্যাম আচ্ছা দুইটা কম্পোনেন্ট। আচ্ছা, বাফারের দুইটা কম্পোনেন্ট রাখার প্রয়োজন কেন? ম্যাম দুইটা কম্পোনেন্ট থাকে যাতে অ্যাসিড বা বেস যেটাই যোগ করা হোক না কেন সলিউশনে দুইটাকেই ইয়ে করতে পারে, কম্পেনসেট করতে পারে, পিএইচ এর চেঞ্জটা হচ্ছে প্রিভেন্ট করে। হ্যাঁ, মূল কথা হচ্ছে কি যে তোমার আমার পিএইচটা সবসময় স্ট্যাটিক রাখতে হবে, তাই না? আমার 7.35 থেকে 7.45 এইটার ভিতরে রাখতে হবে। এখন যদি তোমার বডিতে কোনো কারণে মনে করো অ্যাসিড বেড়ে গেল, অ্যাসিড বেড়ে গেলে তখন তোমার এই বাফারের কোন পার্টটা আগায় আসবে বলো তো? বেসিক পার্ট। বেসিক পার্টটা আগে আসবে, কারণ তোমার প্রোটন বেড়ে গেছে, প্রোটনকে নিউট্রালাইজ করতে হবে। আবার অন দ্য আদার হ্যান্ড তুমি যদি চিন্তা করো তোমার বডিতে কি বেড়ে গেছে, বেস, একটা বললাম প্রোটন, প্রোটন বেড়ে গেছে, আবার ওইদিকে যদি হাইড্রোক্সিল গ্রুপ বেশি বেড়ে যায়, মানে বেস যদি বেড়ে যায় বা প্রোটন যদি কমে যায়, প্রোটন যদি কমে যায়, তাহলে তখন তোমার তোমার কোন পার্টটা আগে আসবে? অ্যাসিড পার্টটা আগে আসবে। অ্যাসিড পার্টটা ডিসোসিয়েট হবে। বাফার মানেই সবসময় মনে রাখবা বাফারে দুইটা কম্পোনেন্ট থাকবে। এই দুইটা কম্পোনেন্ট থাকার মূল উদ্দেশ্যই তোমরা এই মুখস্থ জিনিসটা না বলে, মানে বাফারটা কি, বাফারটা হচ্ছে একটা মিক্সচার, ওই এই জন্য বাফার কখনোই মানে একা তৈরি হতে পারবে না, সব সময় একটা মিক্সচার হতে হবে। মিক্সচার কেন? মিক্সচার মানে কি বলতো, যে আমরা সলিউশনে পড়ছিলাম অবশ্যই মোর দ্যান ওয়ান সাবস্টেন্স থাকতে হবে। এই জন্য বাফারে অবশ্যই মোর দ্যান ওয়ান সাবস্টেন্স থাকে। এবং বাফারে সাধারণত দুইটা পার্ট থাকবে, একটা অ্যাসিড পার্ট থাকবে আর একটা হচ্ছে বেস পার্ট থাকবে। কারণ কি, যে তোমার বডি যেন অ্যাসিডিটি অথবা অ্যালকালিনিটি কোনো দিকেই না যেতে পারে, মানে আমার বডির অ্যাসিড বেস ডিস্টারবেন্স হলে কোন দিকে যেতে পারে? আইদার বডি অ্যাসিডোসিসের দিকে যেতে পারে অথবা বডি অ্যালকালোসিসের দিকে যেতে পারে। তাহলে এই বাফার গুলোকে আমরা এই জন্য বলে থাকি না ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফর মেইনটেইনিং অ্যাসিড বেস ব্যালেন্স। তাহলে বাফার হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স অ্যাজ বিকজ ওইটা তোমার বডি ফ্লুইডের ভিতরে অ্যাভেলেবল। যেই মুহূর্তেই তোমার বডির ভিতরে বেশি বেশি অ্যাসিড প্রডিউস করা শুরু করলো বডি, সাথে সাথে কিন্তু দেখো বাইকার্বনেট পার্ট আগায় আসলো। কোনো কারণে তোমার বডি অ্যাসিড না, তোমার বডির অ্যাসিডের পরিমাণ কমে গেল, তার মানে তোমার বডিতে তখন কি অ্যালকালোসিসের দিকে যাচ্ছে। তাহলে যদি কোনো কারণে বডি অ্যালকালোসিসের দিকে যায়, তখন আবার কি করবে? অ্যাসিড পার্টটা আগায় আসবে। অ্যাসিড পার্টটা আগায় না আসলে, অ্যাসিড পার্ট আগায় এসে সে কি করবে? সে তখন প্রোটন ডোনেট করে দিবে। কারণ তোমার কি করতে হবে, তোমার ওই পিএইচটাকে সব সময়ের জন্য কনস্ট্যান্ট রাখতে হবে। ওকে, এই জন্য কিন্তু এই বাফারে দুইটা কম্পোনেন্ট থাকে। আমাদের বডি ফ্লুইডে কি কি বাফার আছে, তোমরা এই বাফারের জিনিসগুলো আমি দেখলাম যে বিভিন্ন বইতে খুব সুন্দর করে করে গোছায় গোছায় লেখা আছে। তোমরা ওইটা বইয়ে যেভাবে আছে, তোমরা এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের রিটেন এক্সামের উপরে, যে তোমাদের রিটেনে কি কি বাফার চেয়েছে। বডি ফ্লুইড বাফার কয় ধরনের আছে? বডি ফ্লুইড বাফার বলতে কিন্তু আমরা এখানে ব্লাডের কথায় আসবো, যে ব্লাডে মেইনলি তিনটা বাফার থাকে। একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার আর প্রোটিন বাফার। বাইকার্বনেট বাফার তো আমরা জানি যে মেজর এক্সট্রাসেলুলার ফ্লুইড বাফার, বিকজ বাইকার্বনেটের কনসেন্ট্রেশন এই সেপে সবচেয়ে বেশি থাকে। এরপরে আসো ফসফেট বাফারের কথা। ফসফেট বাফার আমি বলেছি যে ফসফেট বাফারটা হচ্ছে অনেক স্ট্রং একটা বাফার। বাট কেন এটা স্ট্রং? ফসফেট বাফারটা কেন স্ট্রং? বিকজ এর পিকে ভ্যালুটা হচ্ছে যে 6.8, হুইচ ইজ মোর নিয়ারার টু দ্য পিএইচ অফ আওয়ার বডি ফ্লুইড। তাহলে যে বাফারের পিকে ভ্যালু যত বেশি তোমার ব্লাড পিএইচ এর কাছাকাছি হবে, সে তত বেশি ডিসোসিয়েট করবে, মানে তার বেস পার্টটা এবং অ্যাসিড পার্টটা সমান সমান হবে। আর বেস পার্টটা আর অ্যাসিড পার্টটা যদি সমান সমান হয়, তাহলে পিএইচ সমান সমান পিকে হয়ে যাবে। পিএইচ সমান সমান পিকে হওয়া মানেই হচ্ছে যে সেই সময় ওই বাফারিং ক্যাপাসিটিটা সবচেয়ে বেশি থাকে। আর ফসফেটটা আমরা জানি যে ফসফেট আমার বডি ইসিএফ এর কনসেন্ট্রেশন খুবই কম,
সম্ভবত মানে যদি বলি আমরা 20:1 আর এটা থাকে হচ্ছে 4:1 এই কনসেন্ট্রেশনে। আর নর্মাল অবস্থায় আমার ফসফেটের কনসেন্ট্রেশন খুবই কম, মাত্র 2 মিলিমোল পার লিটার। তাহলে খেয়াল করে দেখো যে যদিও এর স্ট্রংনেস অনেক বেশি, অনেক ক্ষমতা অনেক বেশি, বাট এখানে হচ্ছে কি এরা সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে। তো যখন অনেক ম্যান পাওয়ার, মনে করো একটা মানুষ, সে অনেক, তার মাসেল টাসেল আছে, অনেক স্ট্রং, বাট সে একা। আর অন দ্য আদার হ্যান্ড অন্য সাইডে তুমি চিন্তা করে দেখো যে তারা অনেক সংখ্যায় অনেক, তখন কি হয়, যেহেতু বাইকার্বনেট বাফার কনসেন্ট্রেশনটা অনেক বেশি, ওই জন্যে এটা হলো আমার মেজর বাফার বা সবচেয়ে ইফেক্টিভ বাফার। সবচেয়ে ইম্পর্টেন্ট বাফার, ব্লাড বাফার হচ্ছে তোমার বাইকার্বনেট বাফার। তোমাদের এই এক্সপ্লানেশনটা আছে যে আসে যে হোয়াই বাইকার্বনেট বাফার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাফার ইন দ্য বডি ফ্লুইড। ইটস বিকজ এর কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি। আর আরেকটা জিনিস সবসময় মনে রেখো যে আমাদের মাথা ব্যথা কিন্তু সবসময় কাকে নিয়ে, অ্যাসিডকে নিয়ে, মানে হাইড্রোজেন আয়নকে নিয়ে। বিকজ আমার বডি নর্মালি কি প্রডিউস করে, আমার বডি নর্মালি অ্যাসিড প্রডিউস করে। যেহেতু আমার এখানে 20:1 এই কনসেন্ট্রেশনে থাকে, তাহলে আমাকে অনেক বেশি প্রোটেকশন দিতে পারবে এগেনস্ট হাইড্রোজেন আয়ন। আমার বডি হাইড্রোজেন আয়ন প্রডিউস করতেছে, সেইটা নিউট্রালাইজ করার জন্য আমার কি দরকার, আমার বাইকার্বনেট দরকার বা আমার বেস দরকার। তো এখানে আমার বেজের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকতেছে, দ্যাটস ওয়াই বাইকার্বনেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাফার। এরপরে খেয়াল করো, আমরা বলে থাকি ওপেন এন্ড সিস্টেম। কেন ওপেন এন্ড সিস্টেম? বিকজ এটার দুইটা কম্পোনেন্টের কথা চিন্তা করে দেখো, একটা কার্বনিক অ্যাসিড পার্ট আর একটা হচ্ছে বাইকার্বনেট পার্ট। তো বাইকার্বনেট পার্ট ইজ রেগুলেটেড বাই দ্য কিডনি সিস্টেম, আর এই কার্বনিক অ্যাসিড পার্ট হুইচ ইজ রেগুলেটেড বাই দ্য রেসপিরেটরি সিস্টেম। তার মানে তোমার দুইটা, মানে বডি ওপেন এন্ড এই জন্যই বলি যে আমার বডি থেকে যে কোনো জিনিস এক্সক্রিট করার দুইটা পাথওয়ে, একটা হচ্ছে রেসপিরেশনের মাধ্যমে আমি বডি থেকে এক্সক্রিট করি, আর হচ্ছে ইউরিনারি সিস্টেমের মাধ্যমে এক্সক্রিট করি। তো এই দুইটা পাথওয়েকেই সে কাজে লাগাতে পারতেছে একসাথে, ঠিক আছে। ফসফেট বাফার হচ্ছে মেইনলি হচ্ছে আমরা ফসফেটটা ইন্টারসেলুলারলি বেশি থাকে, ওই জন্য এটা অ্যাক্টিভ ইন্টারসেলুলারলি বেশি অ্যাক্টিভ বাফার। আর অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে দুইটা বাফার, আচ্ছা দুইটা ইউরিনারি বাফারের নাম বলো তো, দুইটা ইউরিনারি বাফারের নাম বলো। অ্যামোনিয়া বাফার, অ্যামোনিয়া এক নম্বরে কিন্তু আসবে অ্যামোনিয়া বাফার, এক নম্বরে হচ্ছে অ্যামোনিয়া বাফার, 2 নম্বরেই হচ্ছে তোমার ফসফেট বাফার। তাহলে অ্যামোনিয়া বাফার আর ফসফেট বাফার এটা হচ্ছে মেইনলি ইউরিনারি বাফার। আর প্রোটিন বাফারটা কোনটা, যেমন অল প্লাজমা প্রোটিন আর হিমোগ্লোবিন। তো এই প্রোটিন বাফারটাও মেইনলি কিন্তু ইন্টারসেলুলারলি বেশি কাজ করে। তোমরা জানো যে প্রোটিনের কনসেন্ট্রেশন, তোমরা ইসিএফ এবং আইসিএফ এই দুটার কনসেন্ট্রেশন দেখবা যে প্রোটিনটা ইসিএফ এর চেয়ে আইসিএফ এ বেশি থাকে। তাহলে অবশ্যই যে জিনিসটা আইসিএফ এ বেশি থাকে সে আইসিএফ এ তার অ্যাক্টিভিটি বেশি শো করবে। আর হিমোগ্লোবিন তো একটা প্রোটিন, তো হিমোগ্লোবিন এবং এই প্লাজমা প্রোটিন এই দুটো মিলে হচ্ছে প্রোটিন বাফার। আমি এই বাফার সম্পর্কে তোমাদের ইন ডিটেলস বলবো না, বিকজ এটা রিটেনে যে জিনিসগুলো আসে ওগুলো সম্পর্কে তোমরা একটু বই থেকে দেখে নিও। আচ্ছা, এখন মেকানিজম অফ অ্যাকশন। আমরা জানি যে বাফারের সবসময় দুইটা কম্পোনেন্ট থাকে। কারণ কি? কারণ একটা যে তোমার বডি আইদার অ্যাসিডোসিসের দিকে যেতে পারে অথবা অ্যালকালোসিসের দিকে যেতে পারে। দুইটা কম্পোনেন্ট থাকার উদ্দেশ্য এটাই যে তোমার বডি যদি অ্যাসিডোসিসের দিকে যায় তখন যেন একটা কম্পোনেন্ট আগায় আসতে পারে, তোমার বডি যদি অ্যালকালোসিসের দিকে যায় তখন যেন আরেকটা কম্পোনেন্ট আগায় আসতে পারে। এই জন্যই এখানে দুইটা কম্পোনেন্ট থাকে। তাহলে সবসময় মনে রেখো যে বাফার ইজ অলওয়েজ কম্পোজড অফ 2 কম্পোনেন্ট। Why 2 component? Because দুইটাই পসিবিলিটিস, আইদার তোমার বডি অ্যাসিডোসিসের দিকে যেতে পারে অথবা অ্যালকালোসিসের দিকে যেতে পারে। তাহলে এই দুইটা কম্পোনেন্ট যদি থাকে, খেয়াল করে দেখো যে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড তুমি যখন দিয়ে দিলা তখন কি করলা, আমার বডিতে হচ্ছে কার্বনিক অ্যাসিড আর একটা হচ্ছে বাইকার্বনেট। ওই যে বাইকার্বনেট, এই যে HCO3- এই বাইকার্বনেট হিসেবে তো সাধারণত থাকে না। আমার বডিতে সবচেয়ে বেশি মানে সবচেয়ে মেজর ক্যাটায়ন কোনটা বলো তো? মেজর ক্যাটায়ন সোডিয়াম, ইসিএফ। তো
আসলে আমার বডি কিন্তু কোনো সময় যেরকম অবস্থায় খুব একটা থাকে না। তো যেহেতু সোডিয়াম ক্যাটায়নটা অ্যাভেলেবল, তাহলে এই বাইকার্বনেট এরকম না থেকে এই সোডিয়ামের সাথে যেয়ে জোটটা বাঁধে। এইজন্য এটাকে অনেক সময় আমরা কি বেজ না বলে কিন্তু সল্টও বলে থাকি। বেজ এবং সল্ট কিন্তু সিনোনিমাসলি ইউজ করা যায়, জানো তোমরা হয়তো, তাই না? তাহলে সোডিয়াম নরমাল অবস্থায় সে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে থাকে। তুমি যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করলা, মানে অ্যাসিড, তোমার বডিতে অ্যাসিড বেশি বেশি প্রডিউস হচ্ছে, খেয়াল করে দেখো এখানে তোমাকে কাকে নিউট্রালাইজ করতে হবে? প্রোটনটাকে, মানে হাইড্রোজেন আয়নটাকে নিউট্রালাইজ করতে হবে। তাহলে দেখো এই বাইকার্বনেট পার্টটা আগায় আসলো, বাইকার্বনেট এসে কি করলো? সোডিয়াম ক্লোরাইড এবং কার্বনিক অ্যাসিড তৈরি করে দিল। অনেকেই এই প্রশ্নটা করে যে ম্যাডাম আবার তো কার্বনিক অ্যাসিডই বানায় ফেললো, তাহলে কি লাভ হলো? কার্বনিক অ্যাসিড বানায় ফেলে, এটাও তো একটা অ্যাসিড। হ্যাঁ, কার্বনিক অ্যাসিড বানায় ফেলে লাভ এটাই হলো, বিকজ হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ এ স্ট্রং অ্যাসিড and carbonic acid is a weak acid, that I have discussed in the previous class. Because hydrochloric acid is a strong acid, that's why it will dissociate quickly and completely. And as because carbonic acid is a weak acid, it will dissociate slowly and incompletely. And my main headache is about হাইড্রোজেন আয়ন আর প্রোটন। তো আমার ওই সময় কি দরকার? আমার ওই প্রোটনটাকে বাইন্ড করে রাখা দরকার। তো প্রোটনটাকে বাইন্ড করে আমি যদি কার্বনিক অ্যাসিড বানায় দিই, তাহলে কি হলো? দেখো ফ্রি প্রোটনটা আর থাকলো না। তাহলে তুমি যখন তোমার এই বাফারের একটা কম্পোনেন্ট এসে তোমার বডি যখন অ্যাসিডোটিক কন্ডিশনে আছে, অ্যাসিডোসিস কন্ডিশনে আছে, তখন তাই এই ফ্রি প্রোটনগুলোকে বাইন্ড করে দিল। এইটা একটা। আর মনে করো তোমার বডিতে তুমি স্ট্রং বেস, সোডিয়াম, অ্যাজ ফর এক্সাম্পল সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছো, এখানে কোন অংশটা বেস? এই যে হাইড্রক্সিল গ্রুপ, এই অংশটা হচ্ছে বেস, এটা হচ্ছে স্ট্রং বেস। তখন কোন পার্টটা আগে আসবে? আমরা জানি ওই যে অ্যাসিড একটা, মানে কার্বনিক অ্যাসিড থাকে নিচে আর উপরে থাকে বাইকার্বনেট, তাহলে এই যে নিচের এই কার্বনিক অ্যাসিড পার্টটা আগে আসবে। কার্বনিক অ্যাসিড এসে এটার সাথে মিলে দেখো সোডিয়াম বাইকার্বনেট। এই যে সোডিয়াম বাইকার্বনেট যে বানায় ফেললো, এটা তখন কি হয়ে গেল বলো তো? এটা ছিল স্ট্রং বেজ, আর এটা কি হয়ে গেল? উইক বেজ হয়ে গেল। উইক বেজ হয়ে গেল, তাই না? এটা উইক বেজ হয়ে গেল আর ওয়াটার হয়ে গেল। তো আমার যেটা উদ্দেশ্য ছিল, দেখো আমার উদ্দেশ্য সাধন হয়ে গেল। আমি আমার বাফারের ডেফিনিশনে কি বলেছিলাম? বলেছিলাম যে buffer is a mixture of weak acid with its conjugate base which tends to prevent, কি করবে সে? কি প্রিভেন্ট করবে? marked change of pH, which tends to prevent marked change of pH when moderate amount of acid or alkali is added to it বা added to that solution. তো দেখো আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি আমার পিএইচটাকে চেঞ্জ করতে দেব না। তো তাহলে তো পিএইচ চেঞ্জ হলো না। অ্যাসিড যদি দাও সেটাকে নিউট্রালাইজ করে দিল, অ্যালকালি বেশি দিলে সেটাকেও নিউট্রালাইজ করে দিল, তাহলে তো পিএইচ কোনো চেঞ্জ হবে না, তাই না? তাহলে উদ্দেশ্য কি সাধন হলো? বলো, তোমরা বলো। ঠিক আছে? পিএইচ এর ডেফিনেশন কি এবার মেলাতে পারছো? মুখস্থ না বলে এরকম Yes, ma'am. বলবা। জাস্ট আমি এই জিনিসটা চাই যে তোমরা ভাইবা বোর্ডে এই জিনিসটা মানে বুঝাই দিবা আমাদেরকে, যে আমার বাফার এইটা, এটার দুইটা কম্পোনেন্ট থাকে, তার কাজ হচ্ছে পিএইচটাকে সব সময়ের জন্য। তোমার বডির কথা চিন্তা করে দেখো, তোমার বডিতে কি আছে? তোমার বডিতে একটা খুব মানে ইম্পর্টেন্ট বাফার আছে, সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার। সেটা কি থাকে? হাই কনসেন্ট্রেশনে থাকে, 20:1। এইটার জন্য কি হচ্ছে? তুমি ভলাটাইল অ্যাসিড যেটা প্রডিউস করছো ওইটা নিয়ে মাথা ব্যথা না, নন ভলাটাইল অ্যাসিড তো তুমি কন্টিনিউয়াস প্রডিউস করতেছো, এবং তুমি বলতেছো যে তোমার বডি হচ্ছে নেট অ্যাসিড প্রডিউসার, তাই না? 70 মিলিমোল অ্যাসিড প্রতিটা দিন তোমার বডি প্রডিউস করতেছে। এই যে যদি তোমার এই বাইকার্বনেটের পার্টটা যদি না থাকতো, তাহলে কি হতো? তুমি তো খুব মানে কুইকলি অ্যাসিডোসিসের দিকে চলে যেত তোমার বডি। নর্মাল অবস্থায় কি তুমি অ্যাসিডোসিসের দিকে যাচ্ছ? অ্যাসিডোসিস তো একটা ক্লিনিক্যাল কন্ডিশন। অ্যাসিডোসিস হলে তো কি করতে হতো? তোমাকে হসপিটালাইজ করতে হতো। কিন্তু তুমি অ্যাসিডোসিসের দিকে যাচ্ছ না, কেন যাচ্ছ না? বিকজ যে আমাদের ক্রিয়েটর, যে আমাকে ক্রিয়েট করছে, সে দেখো কি সুন্দরভাবে, কি মানে যেটা যে কম্পোনেন্টটা বেশি দরকার সেই কম্পোনেন্টটা বেশি দিয়ে রাখছে। মানে বাইকার্বনেট বেশি দরকার থেকে বাইকার্বনেট 20, কার্বনিক অ্যাসিড কম দরকার কার্বনিক, কারণ কার্বনিক অ্যাসিড তোমার বলতে এমনি সারাক্ষণই তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার মিলে, ওটা তো তোমার প্রয়োজন নাই। তোমার বাইকার্বনেট, ওই জন্য দেখো উপরের পার্ট বেশি, নিচের পার্ট কম। এইভাবে একটা বাফার সিস্টেম তোমার বডিতে অটোমেটিক তৈরি করা আছে। এই বাফার সিস্টেমটা তৈরি করা আছে বলেই কিন্তু তুমি অ্যাসিডোসিসের দিকেও যাচ্ছ না, অ্যালকালোসিসের দিকেও যাচ্ছ না। অন দ্য আদার হ্যান্ড চিন্তা করো, কোনো কারণে তুমি অ্যালকালি বেশি খায় ফেললেও কোনো তোমার সমস্যা নাই, বিকজ তোমার ওই যে নিচে কার্বনিক অ্যাসিড পার্ট আছে, ও তখন আগে আসবে, তাড়াতাড়ি করে ওইটারে নিউট্রালাইজ করে দিবে। আলটিমেট কারেকশন কিভাবে হবে? এই বাফার তো তোমার বডি থেকে কখনোই
তুমি যদি অ্যাসিড বেশি খাও অথবা অ্যালকালি বেশি খাও, কোনোটাই কিন্তু বের করে দিতে পারে না। কি করে? টেম্পোরারি টাই আপ করে রাখে, বেঁধে রেখে আলটিমেটলি যদি এটা কার্বনিক অ্যাসিড হয় তাহলে মানে কার্বনিক অ্যাসিড বানায় ফেলে, সেটা রেসপিরেশনের মাধ্যমে অথবা যদি সরি কার্বনিক অ্যাসিড যেটা সেটা যদি মানে সরি আমার বডিতে কার্বনিক অ্যাসিড মানে ভলাটাইল অ্যাসিড যদি বেশি হয়ে যায় তাহলে সেটা আমি রেসপিরেশনের মাধ্যমে, আর যদি নন ভলাটাইল অ্যাসিড বেশি হয়ে যায় তাহলে সেটা আমি কিডনির মাধ্যমে কিন্তু এক্সক্রিট করে দিতে পারবো। তোমরা অ্যাসিডিফিকেশন অফ ইউরিন পড়েছো না? আমাদের নর্মাল ইউরিন কি অ্যাসিডিক না অ্যালকালাইন? অ্যাসিডিক। কেন অ্যাসিডিক বলো তো? নর্মাল নন ভলাটাইল অ্যাসিডের এক্সক্রিশনের জন্য। বলো বলো নন বলো। ভলাটাইল Non-volatile অ্যাসিডের acid এক্সক্রিশনের জন্য। তোমার নর্মাল ইউরিন অলওয়েজ অ্যাসিডিক হবে, তার কারণ বডি নেট অ্যাসিড প্রোডিউসার, এই কারণে। তোমার বডি নেট অ্যাসিড প্রডিউস, এই তো এক কথা শেষ। আমার বডি নেট অ্যাসিড প্রডিউস, তাহলে এই নেট অ্যাসিড প্রডিউস আমি তো আমার বডিতে যে বাইকার্বনেটটা ছিল সময়ের জন্য টাই আপ করে রাখছিল, এই জন্য আমার পিএইচ কোনো চেঞ্জ হয়েছিল না, কনস্ট্যান্ট ছিল আমার পিএইচ। বাট আমার বডি থেকে তো ওটা বাইর করে দিতে হবে, বাইর না করলে কি হবে? বাইর না করলে তো সারাক্ষণ এই প্রেশনটা দিতে পারবে না। তো আলটিমেটলি বের করে দিবে কে? বের করে দিবে তোমার কিডনির মাধ্যমে কিন্তু আমার নন ভলাটাইল অ্যাসিডগুলো সব বের হয়ে যায়। এটা তোমরা জানো অ্যাসিডিফিকেশন অফ ইউরিনের ভিতরে।